আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ক্রেন পড়ে কমপক্ষে ৩২ জন নিহত ও আহত অনেকে। ট্রেনের বগির লাইনচ্যুত হয়ে আগুন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীতে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তি। ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে মার্কিন কূটনীতিকদের জানালেন প্রধান উপদেষ্টা। ভোট ঘিরে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য। এবং চাঁদপুরে রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের ওষুধ কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন নিশ্চিতের তাগিদ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে চীনের স্মার্ট বাইনোকুলার তৈরির খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীদের অভিযোগ, একটি মহল সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করায় তাদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। বুধবার সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব, গাবতলী টেকনিক্যাল মোড় এবং পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে জড়ো হতে থাকেন ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার দিকে গুরুত্বপূর্ণ এসব সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের একটি মহলের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির কার্যক্রম। এটা ১.৫ বছর ধরে আমাদের ঝুলিয়ে রাখা হয়েছে। প্রশাসন, সচিবালয়, মন্ত্রণালয়, যেখানে আমরা যাচ্ছি বাধার সম্মুখীন হচ্ছি। আমরা কোনোখানেই আমরা সুষ্ঠু সমাধান পাচ্ছি না। অনেক হয়েছে নাটক আমাদের সাথে, আমরা আর নাটক দেখতে চাই না। আমরা এখন ক্লিয়ার একটা কথাই বলতে চাই, আজকে আমাদের অধ্যাদেশ চাই। স্থায়ী কোনো ঠিকানা নাই আমাদের। আমরা চাই আমাদের অধ্যাদেশ তাড়াতাড়ি জারি করে হয় আমাদের কলেজ আন্ডারে করা হোক অথবা ভার্সিটির আন্ডারে করা হোক। যে অধ্যাদেশের যে খসড়াটা, ওটা যে পরিমার্জনের বিষয় ছিল, ওটা অলরেডি হয়ে গেছে। এখন কোনো একটা সিন্ডিকেটের কারণে ওটা এখন পর্যন্ত আটকে আছে। দ্রুত সমাধান না হলে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশাপাশি সেশন জটের আশঙ্কা শিক্ষার্থীদের। একাডেমিক কার্যক্রম তো তারা শুধু আমাদেরকে ক্লাস নিচ্ছে, তারা বলে তোমরা আমাদের অধিভুক্ত না, তোমরা হয়েছে সেন্ট্রালে অধিভুক্ত হয়েছে, তোমরা তোমাদের অধ্যাদেশ নিয়ে আসো। এই অধ্যাদেশ এখন যে নাই, তার জন্য আমরা পরিচয়হীনতায় ভুগতেছি, তো সেজন্য অবশ্যই আমরা ক্ষতির মধ্যে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই সতর্ক অবস্থায় ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সকাল থেকে এবং বলার চেষ্টা করছি যে দুর্ভোগ তৈরি না করেও তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা কথা যাতে আলোচনা চালিয়ে যায়, সে বিষয়টি আমরা। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানী জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। হেঁটে গন্তব্যে যেতে দেখা যায় অনেককে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন ও গণভোট হবে। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গাম্বেজ ও মর স্ট্যান মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল।
অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। প্রধান উপদেষ্টা বলেন, কে কি বলল তা বিবেচ্য নয়। নির্ধারিত 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়। তিনি আরও বলেন, ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে। যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মর স্ট্যান বাংলাদেশ সফর করছেন। প্রায় 1 ঘণ্টা ব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা ও সফররত কূটনীতিকরা আসন্ন নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি, তরুণ আন্দোলনকারীদের উত্থান, জুলাই সনদ ও গণভোট, নির্বাচনকে লক্ষ্য করে ছড়ানো ভুয়া খবর ও মিস ইনফরমেশন, রোহিঙ্গা সংকট এবং জুলাই পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিক্রিয়েশনের সম্ভাবনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। আপিল শুনানির 5ম দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 73 জন। আগের দিনগুলোতে 70টি করে আপিল শুনানি হলেও 5ম দিনে শুনানি হয়েছে 100টি। স্থগিত রয়েছে 10টির শুনানি। আপিলেও বাতিল হয়েছে 17টি। 5 দিনে মোট 277 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন নির্বাচনের সময় যারা কাম্য নয়, যেসব বিদেশি যেন হুট করে ঢুকে পড়তে না পারে, সেজন্য ভিসা সংক্রান্ত বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। চীনের অর্থায়নে সামরিক ড্রোন কারখানা স্থাপন এবং তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কিনা সেই প্রশ্নে তিনি বলেন, সরকার ব্যালেন্স করার চেষ্টা করছে। আরও জানাচ্ছেন পান্থর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদেশি নাগরিকদের আসা যাওয়া এবং অবস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেই সোমবার ভিসা সংক্রান্ত বিশেষ নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ভিসা অন অ্যারাইভাল সহ সব ধরনের ভিসা দেওয়ার ক্ষেত্রে কাগজপত্র কঠোরভাবে যাচাই বাছাইয়ের নির্দেশনা দেয়া হয়। প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার কথাই মনে করিয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদেরকে এরকম একটা নির্দেশনা দেওয়া আছে। আসলে আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না। ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি। চীনের অর্থায়নে সামরিক ড্রোন কারখানা স্থাপন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয় নিয়েও কথা বলেন উপদেষ্টা। সামরিক বাহিনী সমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে, কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন, আমাদের এয়ারক্রাফটগুলি সবই অত্যন্ত পুরনো, অনেকগুলি সার্ভিসেবল অবস্থায়ও নেই। কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয় এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে, অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত 1 বছরে। গাজায় সৈন্য পাঠানোর প্রশ্নে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে। কিন্তু পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবার অন্যান্য সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যেভাবে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে এই কর্পোরেশনকে তা ধরে রাখতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কর্পোরেশনের বাস্তবায়িত 6টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধের লক্ষ্যে সরকারের পাওনা বাবদ 203,47,00,000 টাকা চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে এমন পরিকল্পনা করতে হবে যাতে এই প্রতিষ্ঠানের আয় দিয়েই তারা আরও শক্তিশালী হতে পারে, যাতে এর বহরে আরও নতুন নতুন জাহাজ যুক্ত হতে পারে। প্রবাসী অধ্যুষিত চাঁদপুরের কৃষি প্রধান সাবদি গ্রাম জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও নানা মৌসুমী দুর্যোগ পেরিয়ে ঝেঁকে বসা শীত ও রোগশোকে কাবু দারিদ্র্যসীমার নিচে বাস করা স্থানীয় নিম্ন আয়ের মানুষ। সুবিধা বঞ্চিত মানুষকে স্বস্তি দিতে রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগে কৃতজ্ঞতার পাশাপাশি এই জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিতের তাগিদ সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোশাহিদ রনি। চাঁদপুর সদর থেকে মাত্র কয়েক কিলোমিটারের পথ, বালিয়া ইউনিয়নের শান্ত সবুজ গ্রাম সাবদে। গ্রামটি কৃষি প্রধান এবং প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। মেঘনা ও ডাকাতিয়া অধ্যুষিত এই জনপদ প্রাকৃতিকভাবে ভীষণ সংবেদনশীল। ভাঙন, বন্যা, অতিবৃষ্টি ও লবণাক্ততায় জলবায়ু পরিবর্তনের ছাপও এখানে বেশ স্পষ্ট। সাম্প্রতিক বছরগুলোতে এলাকায় সচ্ছল পরিবারের সংখ্যা বাড়লেও অন্তত 22% মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করে। এদের মধ্যে যেমন রয়েছেন কৃষি ও নির্মাণ খাতের শ্রমিক, তেমনি রিক্সা ও ইজি রাইডার চালকের পাশাপাশি রয়েছেন ক্ষুদ্র মৎস্যজীবী। জেকে বসা শীত ও নানান রোগে জর্জরিত জনগণকে স্বস্তি দিতে রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্য স্বাস্থ্যসেবা, ওষুধ প্রদান ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। কম্বল পাইছি, ওষুধ পাইছি, আল্লাহ দিলে ভালো হয়েছে। শীতের মধ্যে বুড়া মানুষ আরাম করে থাকবো। ভাই আমরা আনন্দ দোয়া করি। সমস্যা হাঁটু ব্যথা, ওষুধ পাইছি, খুশি হলাম। এখানে ফ্রিতে ওষুধ দিছে, কম্বল পাইছি, খুশি হয়েছি। টাকা পয়সা নাই তো আমরা একটু ফ্রিতে ওষুধও পাইছি। ওষুধ দেওয়া হয়েছে এবং ডক্টরি ট্রিটমেন্ট করা হয়েছে। আমরা অসময় মানুষ, আমরা পাইছি, আমরা খুশি হয়েছি। যে দিছে হেরালা বাসে রাখ, আমরা বাইদের সবাইকে দোয়া করি। সেবামূলক এমন কর্মকাণ্ডে কৃতজ্ঞতা সুধীজনদের। এই এলাকার জনগণের জন্য খুবই উপকার হয়েছে। আমরা আমাদের অত্র এলাকার পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। বাবুভাই চ্যানেল আয়ের প্রকৃত ও জীবন অনুষ্ঠানের প্রধান, ওনাকেও ধন্যবাদ জানাই। রাবেয়া ফাউন্ডেশন মজুমদার ভাইকে অনেক ধন্যবাদ এবং আমরা সবাই স্বাস্থ্যসেবা পাইয়া, শীতবস্ত্র পাইয়া খুশি। সহায়তার জন্য ওনাকে আল্লাহ তাআলা রহমত দান করে। সবার পক্ষ থেকে ধন্যবাদ। তো প্রত্যন্ত অঞ্চল যে এই এলাকাবাসীর জন্য যদি আমাদের পাশাপাশি আরও কোনো বিত্তবানরা আগে আসে বা সহযোগিতা করে, তাহলে এই এলাকাবাসীর জন্য অনেক অনেক উপকার হবে। সাবদি ও বালিয়া এলাকার টেকসই উন্নয়নে নদী ভাঙন রোধ এবং পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষা করে আধুনিক ও বিষমুক্ত কৃষির প্রসার ঘটাতে হবে। পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্সকে সৌরবিদ্যুৎ ও কারিগরি শিক্ষার মতো টেকসই খাতে বিনিয়োগ করে স্থানীয়দের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিতের তাগিদ সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, চাঁদপুর। আধুনিক প্রযুক্তি আর সচেতন পরিকল্পনা থাকলে ছাদের উপরেও যে গড়ে তোলা যায় সবুজের সফল কৃষিক্ষেত্র, তা প্রমাণ করে দেখাচ্ছেন ঢাকার উত্তরার আব্দুর রশিদ। অল্প জায়গায় নান্দনিক বিন্যাসে তিনি ফলাচ্ছেন নানা জাতের সবজি ও ফসল। নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি তার ছাদটি পরিণত হয়েছে অবসর কাটানোর ঠিকানা। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ।
মাত্র ১,৫০০ বর্গফুট জায়গা, কিন্তু এই ছোট্ট পরিসরেই বিজ্ঞান, প্রযুক্তি আর সঠিক পরিকল্পনার সমন্বয়ে গড়ে উঠেছে বিচিত্র ফসলের ৩ স্তরের ছাদ কৃষি। ঢাকার উত্তরার আব্দুর রশিদের এই ছাদে পা রাখলে মনে হয় যেন ছোট্ট এক কৃষি খামারে এসে পড়েছি। এই উদ্যোক্তার জীবনের দীর্ঘ সময় বিদেশে কাটালেও শৈশবে কৃষি প্রেম কখনো হারাননি, যা পুঁজি করে এখন অবসর যাপন আর নিরাপদ খাদ্য উৎপাদনে যুক্ত হয়েছেন। আমি মূলত কৃষকের সন্তান। আমি বেশ কিছুদিন ক্রোয়েশিয়া এবং কোসোভোতে ছিলাম। যে বাড়িতে থাকতাম সামনেও বাগান, পিছনেও বাগান। এটা মার্শাল টিটুরি কোনো ছিল কিনা জানি না। তো ওখান থেকে ফ্রেশ আপনার শাকসবজি আমি সংগ্রহ করতাম। তখন থেকে আমার মাথার মধ্যে আমি যদি কোনোদিন করতে পারতাম। আপনার অনুষ্ঠান আমি ইন্সপিরেশন পাইছি, ইট ইজ পসিবল। মাচা জুড়ে ঝুলছে টাটকা লাউ, দুন্দুল সহ নানা জাতের শাকসবজি। এই ফসলি আয়োজনটির বাস্তবায়নের অন্যতম সহযোগী সেলিম হোসেন। লাউ যা হয় এগুলি কি ন্যাচারালি পরাগায়ন হয় নাকি হাত দিয়ে পরাগায়ন করেন? না, ওই হাতের মাধ্যমে পরাগায়ন করি আর কি। করছেন কোনো সময়? জি। কিভাবে হয় এটা বলেন তো? এইটা আপনার যখন আমার একটা লাউ আসে তখন আমি একটা ফুল নেই। পুরুষ ফুল? জি, পুরুষ ফুল দেন তো? হ্যাঁ, পুরুষ ফুলটা নিয়ে ওই ফুলের সাথে আমি 3 বার করে করি আর কি। সবুজের প্রভাব পড়েছে পুরো এলাকায়। অনেকেই আগ্রহী হচ্ছেন নিজেদের ছাদকে সবুজ ছাদ কৃষিতে রূপ দিতে। নানা প্রযুক্তি ব্যবহার করে চমৎকার এই শাকসবজির ফলন ফলিয়েছেন আব্দুর রশিদ। তার এই 3 স্তরের ছাদ কৃষির মূল অনুঘটক হচ্ছে গণমাধ্যম। তার মাধ্যমে এবং তার আশেপাশে উত্তরায় যত সবুজায়ন দেখছি সেগুলো দিনের পর দিন সম্প্রসারিত হচ্ছে, এটি তার বক্তব্য। দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ঢাকার উত্তরার 13 নম্বর সেক্টর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3টা 5 মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ায় অন্তত 32 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 66 জন। নিহতদের মধ্যে শিশু এবং বৃদ্ধও রয়েছেন। থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সুব্রত গাইন জানাচ্ছেন। উত্তর পূর্ব থাইল্যান্ডে রেলপথে ভয়াবহ দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে চলন্ত যাত্রীবাহী ট্রেনের উপর পড়লে লাইনচ্যুত হয় একাধিক বগি। এ সময় কয়েকটি বগি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং একটি বগিতে আগুন ধরে যায়। স্থানীয় সময় সকাল 9টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সে সময় ট্রেনটিতে 171 জন যাত্রী ছিলেন। আহত 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ছোট একটি কংক্রিটের টুকরো পড়ে, তারপর ধীরে ধীরে ক্রেনটি নিচে নামতে থাকে। হঠাৎ প্রচণ্ড শব্দে সেটি ট্রেনের উপর আছড়ে পড়ে। ব্যাংকক থেকে উত্তর পূর্বাঞ্চলের উবন রাজচাথানি প্রদেশগামী ট্রেনটি শিক্ষার্থী ও কর্মজীবীদের বহন করছিল। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ক্রেনটি একটি বড় কংক্রিট কাঠামো তুলছিল। সেটি পড়ে গিয়ে 4টি কোচ লাইনচ্যুত হয়। থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে এরপর আমন্ত্রণ আরও একবার। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী সমস্যা সমাধানে মিয়ানমার সরকারের সাথে আলোচনা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বিজিবির ইতিহাসে সর্বোচ্চ 3023 জন নবীন সদস্য দেশ মাতৃকার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ 2950 জন এবং নারী 73 জন। অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই বর্ডারটা পুরা দখলে আছে আরাকান আর্মির হাতে। মিয়ানমার আর্মি কিন্তু বর্ডারে নাই। এই জন্য আমাদের একটা তো সমস্যা ডেফিনেটলি হচ্ছে। বাট আমাদের যোগাযোগ হলো মিয়ানমার সরকারের সাথে। তা আমাদের কোনো কিছু হলে আমরা প্রতিবাদ জানাই মিয়ানমার সরকারকে। বাট আরাকান আর্মি যারা এখনো বর্ডার আছে
তাদের তো আমরা এখনো বৈধতা দেই নেই। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবাহান। রাজধানীর বার্নের ফেডারেল প্যালেসে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন তিনি। এরপর সুইস প্রেসিডেন্ট ও রাষ্ট্রদূতের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সুইস পররাষ্ট্র বিষয়ক ফেডারেল বিভাগের হেড অফ প্রোটোকল টরেন্স বেলেটার উপস্থিত ছিলেন। এ সময় প্রেসিডেন্ট বাংলাদেশের সাথে সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। জাতি গঠনে শিশুর প্রারম্ভিক যত্ন, বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার, উন্নয়ন সংস্থা এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকা জরুরি বলে মন্তব্য করে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছেন সংশ্লিষ্টরা। রাজধানীতে শিশু বান্ধব সাংবাদিকতা বিষয়ে পরামর্শ সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেছেন, শিশুদের প্রারম্ভিক যত্ন ও বিকাশ নিশ্চিত করা এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের জন্য সরকারের উদ্যোগগুলো সম্প্রসারণের কাজ চলছে। এ বিষয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রয়োজন। আস্থায় হাত ধরি, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ি প্রতিপাদ্যের এই আলোচনায় সমাজভিত্তিক সমন্বিত প্রকল্প আইসিবিসির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমি, সিনারগোজ এবং সমষ্টির আয়োজনে সরকার, উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্টজনেরাও অংশ নেন। মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরা জানায়, মিশরীয় মুসলিম ব্রাদারহুডের কর্মকর্তারা বলেছেন, মার্কিন তকমা প্রত্যাখ্যান করে একে চ্যালেঞ্জ করার জন্য সব আইনি পথ অনুসরণ করছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 24শে নভেম্বর তার প্রশাসনকে মুসলিম ব্রাদারহুডের 3টি শাখাকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি এই বিষয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। মিশরের ব্রাদারহুড গোষ্ঠীগুলোকে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। জর্ডান ও লেবানিজ ব্রাদারহুড সংস্থাটিকে আরও গুরুতর উপাধি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে স্টেট ডিপার্টমেন্ট। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের কার্যকলাপকে বিবেচনা করে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে 7টি দেশের 10টি নির্বাচিত চিত্রনাট্যের ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিন প্লে ল্যাব হয়েছে। চিত্রনাট্যগুলোতে উঠে এসেছে নারী শক্তি, সামাজিক রীতিনীতিতে মানবিকতার আখ্যান সহ নানা বিষয়। উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু জানাচ্ছেন। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানে চলছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের পঞ্চম দিনে শেষ হয়েছে 4 দিনব্যাপী আয়োজন ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিন প্লে ল্যাব। 150টির বেশি চিত্রনাট্য থেকে 10টি নির্বাচিত হয়েছে ফাইনাল প্রতিযোগিতার জন্য, যেখানে বাংলাদেশ, চীন, নেপাল, কিরগিজস্তান, ফিলিপিন্স, ভারত, জাপান এবং আজারবাইজানের নির্মাতারা সুযোগ পেয়েছেন। The small chest was came as a surprise to him, and that's how somehow he managed to, manipulate the girl, saying that, this is how love happens. So I think I kept violence because this is true in our society and in a lot of houses this happens all the time. Therefore mountains are the main narrators. So we all know that mountain always seeks and nature always seeks their nature. উৎসবের সমাপনী দিনে জুরি প্যানেল সেরা 3 চিত্রনাট্যকে নগদ পুরস্কার প্রদান করবে। প্রথম পুরস্কার 5 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার 3 লাখ ও তৃতীয় পুরস্কার 2 লাখ টাকা। 9 দিনব্যাপী এই আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ইটল টাটা বিশেষ সংবাদ। প্রকৃতি অন্বেষণে বিপ্লব এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চীনা কোম্পানি মাতাতা এক্সপ্লোর তৈরি করেছে সালভিয়া এডি নামের স্মার্ট বাইনোকুলার, যেটি সরাসরি দৃশ্যমান পাখি, গাছপালা ও প্রাণী শনাক্ত করতে পারে। ওয়াইফাই বা ডেটা সংযোগে এই এআই প্রযুক্তি 10,000-এরও বেশি প্রজাতির পাখি চিনতে পারে। কোম্পানির কর্মকর্তা জানান,
এই প্রযুক্তি প্রকৃতি সম্পর্কে জানার নতুন দিগন্ত খুলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রযুক্তি মেলা CES-এ ডিভাইসটি প্রদর্শিত হচ্ছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সতেরোতম ফেব্রিক উইক উদ্বোধন করেছে টেকসই উদ্ভাবন আধুনিক টেক্সটাইল সমাধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাবার অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স। বিশেষ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে স্প্রিং ও সামার কালেকশনের 280টি কোয়ালিটি ফ্যাব্রিক। প্রতিষ্ঠানের গুলশান অ্যাভিনিউয়ের নিজস্ব ডিজাইন স্টুডিওতে 13 জানুয়ারি থেকে 18 জানুয়ারি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে প্রদর্শনী। এতে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক ক্রেতা, ফ্যাশন ব্র্যান্ড প্রতিনিধি, ডিজাইনার এবং টেকসই বিশেষজ্ঞরা। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। দেশে অব্যবহৃত ও নিয়মের ব্যত্যয় থাকায় প্রায় 88 লাখ মোবাইল সিম কার্ড বন্ধের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ 10টি মোবাইল সিম কার্ড থাকতে পারবে। তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাতে সংস্কার বিষয়ক সেমিনারে যোগ দিয়ে তিনি সরকারের সংস্কার উদ্যোগগুলো তুলে ধরেন। ট্যাক্স কমানোর পরও মোবাইল ফোনের দাম বাড়ানো হলে সরকারের প্রতিষ্ঠানগুলো নজরদারি করবে বলে জানান ফয়েজ আহমেদ তৈয়ব। এবার খেলার খবর। ফুটবল বিশ্বের কোটি ভক্তের স্বপ্নের ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফি বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে একদিনের জন্য এসেছিল ঢাকায়। এ নিয়ে 4 বার সোনালী এই ট্রফি আসলো বাংলাদেশে। বিশ্বের 30টি দেশের 75টি স্পটে প্রদর্শিত হয় ফিফা বিশ্বকাপ ফুটবলের মূল ট্রফি। স্বপ্নের এই ট্রফির ঢাকায় আগমনে উচ্ছ্বসিত জাতীয় দলের খেলোয়াড় থেকে ভক্তরাও। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ক্রেন পড়ে কমপক্ষে 32 জন নিহত ও আহত অনেকে, ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আগুন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীতে 7 কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তি। 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে মার্কিন কূটনীতিকদের জানালেন প্রধান উপদেষ্টা। ভোট ঘিরে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য। এবং চাঁদপুরে রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের ওষুধ কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন নিশ্চিতের তাগিদ। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।